নির্মাতা কাজল আরিফিন অমি বললেন, দেশের পরিস্থিতি ঠিক করতে পুলিশ লাগবে, নয়তো প্রতিদিন ব্যাটারি গলির পোলাপানের শোডাউনে কাজ হবে না। এমনটা মনে করছেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরিফিন অমি। ডাকাতের আতঙ্কে রাত কাটানোর পর আজ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে সে কথা লিখেছেন এই নির্মাতা। পুলিশের দায়িত্ব ফেরা প্রসঙ্গে অমি লিখেছেন, গতকাল সারা রাত ঘুমাতে পারি নাই। সকালে একটা মিটিং ছিল, বিকেলে শিফট করলাম। যাদের অফিস আছে তারা নিশ্চয় অফিসে গিয়ে ঝিমাবে। এভাবে কতদিন কে জানে। বাংলাদেশে পুলিশ লাগবে, নইলে প্রতিদিন রাতে ব্যাটারি গলির পোলাপান দিয়ে শোডাউন দিলেও কাজ হবে না। মানুষের সঙ্গে রাতভর দা বটি নিয়ে এলাকায় নির্ঘুম কাটিয়েছেন বাঁধন। ফেসবুক স্টোরিতে বটি হাতে ছবি পোস্ট করে বাঁধন লিখেছেন, মাঝরাত। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুই। গত 2 রাত ডাকাতের আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। ফেসবুকে দেখা গেছে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন, কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন। ডাকাতের প্রতিরোধে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে সোচ্চার অবস্থানে ছিলেন আজমেরি হক বাঁধন। আগস্টের প্রথম দিনে বিনোদন অঙ্গনের শিল্পীদের 2টি দলে বিভক্ত হতে দেখা যায়। একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ফার্মগেটে, অন্য একটি পক্ষ গিয়েছিলেন বিটিভির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে। বৃষ্টিতে ভিজে সেদিন বাঁধনকে ছাত্র হত্যার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আওয়াজ ওঠা গানের জন্য গ্রেপ্তার হওয়া তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুল। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সময়ের আরেক জনপ্রিয় গান কথা ক এর শিল্পী সেজান। তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করতে গত মাসে বেশ কিছু গান তৈরি হয়। এসব গানের মধ্যে তরুণ র্যাপার হান্নানের করা আওয়াজ ওঠা অন্যতম ছিল। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনার তৈরি হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবর প্রকাশ হতেই দেশের সঙ্গীত শিল্পী সহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। নেটিজেন সহ নড়েচড়ে বসেন ছবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা করেন অনেকে। সুমন, নচিকেতা আর অঞ্জন, এই 3 জন শিল্পী পশ্চিমের হলেও পূর্বেই যেন তাদের মন পড়ে থাকে। সেটা টের পাওয়া যায় কলকাতায় বসেও বাংলাদেশের তথা ঢাকার প্রতি তাদের টান দেখে। বরাবরই তারা এদেশের দর্শক শ্রোতা আয়োজক নিয়ে মুগ্ধতা প্রকাশ করে আসছেন। তবে 3 জনকে ছাপিয়ে কবির সুমন বরাবরই এগিয়ে, বিশেষ করে মানুষের পক্ষে প্রতিবাদে। এবারও তার ব্যতিক্রম ঘটাননি। গত কয়েকদিন তিনি যেন চরম অপেক্ষায় বসেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত সফলতা দেখার জন্য। কলকাতায় থেকেও সুমন যেন ঢাকার মিছিলের অগ্রভাগে ছিলেন, দেখেছেনও। 5 আগস্ট পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাড়েন দেশটাও। এমন খবরে যখন আনন্দে ভাসছিল দেশ, তখনই ওপারে বসে কবির সুমন বাঁধলেন একটা গান। কথাগুলো এমন, মুক্তির এই আলো বাংলাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান। গানটি লিখে সুর করে আর মিউজিক বসানোর সময় পাননি। দ্রুতই মুঠোফোনে ক্যামেরা অন করে গেয়ে নিলেন সুমন। সোশ্যাল হ্যান্ডেলে সেটি শেয়ার করলেন দ্রুত। গানটি প্রকাশের আগেই সুমন বললেন, সুপ্রভাত নব বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। শিল্পাঙ্গন বা রাজনীতির মাঠ, সবখানে সরব দেখা যেত কণ্ঠশিল্পী মমতাজকে, কিন্তু হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরপরই দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকে আবার পালাতে না পেরে দেশে আত্মগোপনে রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের কারণে এই অবস্থা। এ তালিকায় আছেন অনেক তারকারাও। এর মধ্যে প্রথম সারিতে আছেন গায়িকা মমতাজ বেগম। চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ 2 সিংগাইর হরিরামপুর আসনের সাবেক এ সংসদ সদস্য। সর্বশেষ গত 4 আগস্ট নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় নিজের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন মমতাজ। একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তিনি, কিন্তু এরপর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না তার। বর্তমানে মমতাজ সিংগাইরের জয় মণ্ডপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালী বাসায় অবস্থান করছেন সেটা এখনো নিশ্চিত করা যায়নি। তবে তার ঘনিষ্ঠ জনরা বলছেন দেশে আত্মগোপনে রয়েছেন মমতাজ, তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই। সোনালি সময়কাল চলছে পপ সম্রাজ্ঞী টেলর সুইফটের। পশ্চিমা পপ সঙ্গীত তো বটে, গোটা বিশ্বজুড়ে চলছে টেলর সুইফটের যুগ।
কয়েক বছর ধরে কনসার্ট থেকে রেকর্ডকৃত গান সবখানেই তার রাজত্ব। একই চিত্র দেখা যাচ্ছে এমটিভির ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস 2024-এও। এবারের আসরে একটি বা দুটি নয়, একাই 10টি মনোনয়ন পেয়েছেন সুইফট। গত মঙ্গলবার এমটিভির ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ফোর্টনাইট মিউজিক ভিডিওর জন্য 8টি বিভাগে ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট কোলাবোরেশন, বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ডিরেকশন, বেস্ট এডিটিং, বেস্ট ভিজুয়াল ইফেক্টস ও বেস্ট আর্ট ডিরেকশন মনোনয়ন পেয়েছেন এই গায়িকা। এছাড়া আর্টিস্ট অব দ্য ইয়ার ও বেস্ট পপ ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ 9টি মনোনয়ন পেয়েছেন আমেরিকান র্যাপার পোস্ট ম্যালোন। 10 সেপ্টেম্বর হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রথমবারের মতো নিউ ইয়র্কে বসবে পুরস্কারের এই আয়োজন। বলিউড সিনেমা সন অফ সর্দারের সিকুয়েলের শুটিংয়ের জন্য নায়ক নায়িকা উড়ে যাচ্ছেন স্কটল্যান্ডে, কিন্তু বাদ পড়ছেন খলনায়ক সঞ্জয় দত্ত। কারণ 3 দশক আগে ভারতের সন্ত্রাস বিরোধী আইনে দোষী সাব্যস্ত হওয়ায় সঞ্জয়কে ভিসা দিতে রাজি হননি দেশটি। তাই সিনেমা থেকে বাদ পড়ছেন 90 দশকের এই জনপ্রিয় অভিনেতা। bollywoodlife.com লিখেছেন, 2012 সালে মুক্তি পেয়েছিল সন অফ সর্দার। বক্স অফিসে সফল এই সিনেমার সিকুয়েলে মূল ভূমিকায় আছেন অজয় দেবগান এবং মৃণাল ঠাকুর। এখন খলনায়ক সঞ্জয়ের জায়গায় পরিচালক ভাবছেন অভিনেতা রবি কিশনকে নেওয়ার কথা। 1993 সালে এপ্রিলে মুম্বাই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্ত্রাস প্রতিরোধ ও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় দত্ত। সে সময় পুলিশ তার কাছে অস্ত্র পেয়েছিল। এরপর বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর 2013 সালের মার্চ মাসে সঞ্জয়কে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর 3 বছর জেল খেটে সঞ্জয় মুক্তি পান 2016 সালে। তখন থেকে ফের অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি। মাঝখানে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বিরতি নিয়েছিলেন, কিন্তু ক্যান্সারকে জয় করায় কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত হয়েছেন সঞ্জয়। যুক্তরাজ্যের ভিসা না পাওয়ায় সঞ্জয়ের হাউসফুল 5 নামের আরেকটি সিনেমাও সমস্যায় পড়তে পারে, কারণ লন্ডনে ওই সিনেমারও শুটিং হওয়ার কথা রয়েছে। ওই সিনেমার প্রযোজক সাজিদ নাদিওয়ালা অবশ্য ভেবেছেন ভিসার সমস্যা হলে বাকি তারকাদের শুটিং লন্ডনে হলেও সঞ্জয়কে নিয়ে তিনি শুটিং করিয়ে নেবেন মুম্বাইতে। ফলে হাউসফুল 5 সিনেমা নিয়ে সঞ্জয়ের ভোগান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের তারকাদের পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলিউড ঢালিউডের অনেকেই। সেই তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত, সোনাম কাপুর, সোনু সুদ, স্বস্তিকা মুখার্জি, জীব দেব সহ অনেকেই। তাদের কেউ বাংলাদেশের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন, কেউ আবার চেয়েছেন দ্রুত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, অস্থিরতা দূর হোক। অভিনেত্রী সোনাম কাপুর ফেসবুকে লিখেছেন, এটা সত্যই বাংলাদেশে যা ঘটেছে খুবই ভয়ানক ঘটনা। চলুন সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি। অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা বলেছেন, ভারত হলো তার আশেপাশের সব মুসলিম রাষ্ট্রের আসল বন্ধু রাষ্ট্র। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিত বোধ করেন। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। অভিনেতা সোনু সুদ অবশ্য লুটপাট, ভাঙচুর, সহিংসতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এমনকি বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন তিনি। সোনু সুদ, এবার আমাদের সেরাটা দেওয়া উচিত আমাদের সকল ভারতীয় সহকর্মী ও নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য। এটা শুধু ভারতীয় সরকারের কর্তব্য নয়, একই সঙ্গে এটা আমাদেরও দায়িত্ব। শুধু বলিউড তারকারাই নয়, বাংলাদেশ নিয়ে কথা বলেছেন ঢালিউড তারকারাও। কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছেন, যে প্রজন্মকে শাপন্ত করেছে সকলে তাদের স্বার্থপর বলা হয়েছে, তারাই সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করে দেখাচ্ছে। নজরুল ফিরে আসছেন র্যাপ মিউজিক হয়ে, ফিরে আসছে কথা, স্লোগান, দ্রুত শান্তি ফিরুক। পরমব্রত বলেন, বাংলাদেশ প্রসঙ্গে শেষ পর্যন্ত নীরবতা ভঙ্গ করছি। আন্দোলনের ওপর সে দেশের সরকার ক্রমাগত যে আক্রমণ চালিয়ে গেছে তা ন্যাক্কারজনক, যা আজ এক চরম পরিণতি পেয়েছে। তবে ওত পেতে থাকা কিছু স্বাধীনতা বিরোধী কট্টরপন্থী শক্তি আপনাদের এই অসামান্য আন্দোলন হাইজ্যাক করে ফেলছে না তো? এক ফ্যাসিস্টকে সরিয়ে আরও বড় ফ্যাসিবাদকে জায়গা করে দেবেন না। এছাড়াও অভিনেতা জীব দেব সহ অনেকেই বাংলাদেশের পাশে থাকার পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে গত 5 আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর বিকেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের একটি গণমাধ্যমে 21-এ পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত বলেন, অনেকদিন পর ছেলেমেয়েরা কাঁদলো, সবার সঙ্গে আনন্দে কাঁদলাম। কি এক আনন্দ, আমি আপ্লুত হয়ে গেছি। বারবার মনে হয় দ্বিতীয়বার স্বাধীন হলাম। দেশবাসীর জন্য এ বিরাট আনন্দের খবর। আবার বিষাদের ছায়াও ছিল মন জুড়ে। এই যে ছাত্র জনতা আন্দোলনে প্রাণ দিল, তাদের কথা প্রতি মুহূর্তে মনে পড়ছে। সফল এই দেশ গঠনে আন্দোলনে শিক্ষার্থী জনতা যারা ছিল, সবাই আমাদের অহংকার। দুপুর থেকে শিক্ষার্থীদের দুঃসাহসী অর্জনের কথা ভেবে একটা কথা বারবার মনে হচ্ছে, টুপি খোলা অভিবাদন তোমাদের। তোমরা জাতির জন্য যা করেছো, যা বলেছো, সেটা আর কেউ বলতে পারছিল না। তোমরা আমাদের গর্বিত আগামী। দীর্ঘ কয়েকটা বছর আমরা যে সময়ের মধ্যে দিয়ে গেছি, সেখানে মানুষ ভাবতেও ভয় পেত। বলা বা চিন্তা তো দূরের কথা, সে জায়গা থেকে ছোট ছেলেমেয়েরা আমাদের নতুন দিন দেখালো, আমাদের মুক্তি দিল। এই অভিনেতা বলেন, আবার বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, পড়ার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাকে কেউ যেন ভণ্ডুল না করে। তাহলেই আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো। স্বাধীন দেশের কাছে এটাই বড় চাওয়া। বেশ ভালো লাগছে, একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে নেমে গেল। ভারতীয় বাংলা সিনেমা বরেণ্য অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্মিত হচ্ছে জমালয়ে জীবন্ত ভানু সিনেমাটি নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু চ্যাটার্জি। এতে অভিনেত্রী সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। এই সিনেমায় তার উপস্থিতি খুব কম সময়ের জন্য ছিল, তবে সুচিত্রা হিসেবে দর্শনার লুক সামনে এসেছে। তাতে দেখা যায় দর্শনার পরনে এক রঙের শাড়ি, মাথার চুলগুলো লেসপিতা দিয়ে বাঁধা, গলায় সরু নেকপিস। এমন রূপে দর্শনাকে দেখে নেটিজেনদের বেশিরভাগই তাকে নিয়ে ট্রল করছেন। নেটিজেনদের অনেকেই লিখেছেন, সুচিত্রার ভূমিকায় একমাত্র রাইমা মানানসই, দর্শনাকে মানাচ্ছে না। সুচিত্রার সঙ্গে তার চেহারার মিল নেই। একজন লেখেন, বড্ড ওভাররেটেড, অভিব্যক্তিহীন। এই মন্তব্যের দর্শনার নজরে পড়েছে, যা নিয়ে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ। অভিনেত্রী লেখেন, আমি আন্ডাররেটেড, দয়া করে একটু ওভাররেটেড করে দিন। এ মন্তব্যের জবাবে সেই নেটিজেন লেখেন, সঠিক অভিব্যক্তি দিয়ে ভালো সিনেমা করুন। প্রশ্ন ছুড়ে দিয়ে দর্শনা বণিক লেখেন, আপনি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন? সূর্য দেখেছেন? এখানেই শেষ নয়। এরপর মন্তব্য করেন দর্শনার স্বামী সৌরভ দাস। তিনি জানতে চান, আপনার এই সাজেশনের জন্য কত ফি নেবেন? এরপর ফের মন্তব্য করেন দর্শনা। খানিকটা রেগে গিয়ে তিনি লেখেন, আপনি শেষ কোন বাংলা সিনেমা হলে গিয়ে দেখেছেন? রিপ্লাই দিলে সেটা মেনে নিতে পারেন না কেন আজও?